ব্যানার এবং হেডলাইন পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শিরীন শারমিন চৌধুরীর কথাই বলবো। বা ওখানে আরও যে ছবিগুলো দেখছেন, যে প্রধান বিচারপতি, তারপর অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতির ছবিও আছে, কেন এগুলো দিলাম? তো আসুন ব্যাপারটা একটু আলোচনা করি। তবে এই বিষয়গুলো আসলে আপনারা কেউ এটা ধারণা নিয়েন না যে আমার কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে বা আমি কোনো পীর, আউলিয়া বা ভবিষ্যৎ বক্তা, যে আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি, তা না ভাই। এটা হচ্ছে আমার যে চিন্তা, আমি চিন্তাটাকে আপনাদের মাঝে দিচ্ছি। আপনারাও চিন্তা করতে পারেন, বা আপনাদের কাছে নতুন কোনো চিন্তা থাকলে সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি পরে আবার রেকটিফাই করতে হয়। আমি কোনো, আগেই বলেছি যে পীর মুর্শিদ আউলিয়া নয়, আমি কোনো আপনার প্রিস্ট নই, যে আমার কোনো ভুল না হবে না। আমি নিজেও মানুষ, আমার প্রেডিকশনও ভুল হতে পারে। আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন আনপ্রেডিক্টেবল, তার মানে কেউ বলতে পারে না কোথায়, যেমন আপনার ইরানের কোন অংশে, কোন ব্রিজের উপরে আমেরিকা যেমন বোম মারবে এটা কেউ বলতে পারে না, তেমনই পরিস্থিতি এখন বাংলাদেশের। তারপরে সকলে জানেন যে শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মহিলা স্পিকার ছিলেন, এবং খুব প্রাণোচ্ছল একজন মহিলা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা আইনের সর্বকালের সেরা একজন মহিলা, আইনের, বাংলাদেশের জন্য, বিদেশের জন্য না রে ভাই, সেটা বললে আবার ভুল হবে। বাংলাদেশের জন্য খুব জুয়েল একজন মহিলা ছিলেন, মানে পড়ালেখায় খুবই ভালো ছিলেন। ওনার মতো একজন মহিলাকে এনে আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসিয়েছিলেন নারীর ক্ষমতায়নের কারণে, যাতে নারীরাও আসতে পারে আমাদের সাথে সম অধিকার বা সমান করতে পারে, এই জন্য। শিরীন শারমিন চৌধুরী আমরা যখন জানতাম যে উনি সেনা হেফাজতে ছিলেন, আইএসপিআর এর যে বিজ্ঞপ্তি ছিল 600 কতজন সেনা হেফাজতে আছেন, তাদের মধ্যে শিরীন শারমিন চৌধুরীর নামও ছিল। এরপর আর কেউ জানতাম না। হঠাৎ করে একদিন আমরা সকলে জানলাম যে শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছে। কিন্তু ওনার ইস্তফা পত্রটা আসলে সরাসরি উনি কি দিয়েছেন কি দেননি, বা এটার কি, এটা কেউ জানে না। যেমন বলা হয়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র ছিল, কিন্তু পরবর্তীতে জানলাম যে উনি তো পদত্যাগপত্র দেনই নাই। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনি পদত্যাগপত্রই দেন নাই, তাহলে দেখাবেন কোত্থেকে বা পাবেন কোত্থেকে? সেটা যেমন প্রভাকাণ্ডা ছিল, তেমনি আমরা জানতাম যে শিরীন শারমিনের এটা প্রভাকাণ্ডা। তা না হলে ওনার পদত্যাগপত্র দিতে যাবেন কেন? এরপরের কাহিনী আপনারা সকলেই জানেন। নির্বাচন হলো, নির্বাচনের পরে শপথ বাক্যকে পাঠ করাবে, শিরীন শারমিন চৌধুরী তো পদত্যাগপত্র দিয়েছে, উনি নাই, ডেপুটি স্পিকার জেলে, মানে এগুলো নিয়ে বিশাল একটা হই হই রই রই, পরে যায় সিইসি নিজে এসে এই অবৈধ সরকারকে শপথ বাক্য পাঠ করালেন। এখন একটা জিনিস দেখেন, যে এতদিন শিরীন শারমিন চৌধুরীর কথা ছিল না, কিন্তু নির্বাচনের আগ থেকে আমরা জানতে চাচ্ছিলাম কোথায় শিরীন শারমিন, কোথায় শিরীন শারমিন, কেউ জানে না। আমরা বলা শুরু করার পর থেকে আস্তে আস্তে অনেকেই বলল, এরপরে মানবাধিকার সংস্থাগুলো দাবি জানাইলো যে উনি কোথায়, এই মহিলাটি কোথায় আছে, কেউ জানেন না। এখন যেটা মনে হয়, যে আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য ব্যাপক চাপ ছিল, অ্যারেস্ট করতে হবে, পদত্যাগ করাতে হবে। আমার মনে হয় কি জানেন, সেনাবাহিনী তখন শিরীন শারমিন চৌধুরীকে ওনাদের কাছে রেখেছিলেন, তার কাছে যদি ইন কেস পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতি, তখন যাতে সাংবিধানিকভাবে শিরীন শারমিনের হাতে দেওয়া যায়। এটা সম্ভবত হয়তো একটা যুক্তির কারণে রাখতে পারে। আর যেই নাটকের প্লট দেওয়া হইলো, মানে শিরীন শারমিনকে ওনার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে, এগুলা যদি এই নাটকটা আমাকে লিখতে দিত, তাহলে আমি কি করতাম জানেন? যে শিরীন শারমিন চৌধুরী যেহেতু নোয়াখালী বা মিরস্বরের ওনার আদি নিবাস, ওনার বাপদাদারা ওখানকার, তাইলে আমি করতাম যে নোয়াখালীর একটা প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামটা বা ছাগলনাইয়াতে নিয়া, ওই যে যেটা ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার, মানে রান্নাঘর পড়ছে ইন্ডিয়ায়, বাকি অংশ পড়ছে বাংলাদেশে, এইরকম একটা জায়গায় রান্নাঘরে উনি রান্না করতেছেন, ওই জায়গা থেকে ধরতাম যে উনি পালাইয়া যায় ওইখানে আছেন। অথবা একটা পুকুরের মধ্যে উনি সাঁতার কাটতেছেন, যেই পুকুরের অর্ধেক অংশ পড়ছে ইন্ডিয়া, অর্ধেক অংশ হচ্ছে বাংলাদেশে, তখন বুঝাইতাম যে দেখেন উনি ইন্ডিয়া থেকে পার হইয়া সাঁতার কাটতেছিলেন, ওই জায়গা থেকে ধরলাম, নাটকের প্লট সাজাইতাম এইভাবে। তো সেটা না করে ওনাকে ঢাকায় ওনার বাসভবন থেকে ধরা হইল। ওনার বাসভবন যে ওইটা, বা ওইখানে যে উনি আছেন, আপনি কি মনে করেন যে ওনারা কেউ জানতেন না? ওনারা কেউ জানতেন না? নাকি সেনা ক্যাম্প থেকে এনে ওনাকে ওই জায়গায় বসায়া দিয়ে এরপরে ঠিক যেটা মানিক সাহেব, বিচারপতি মানিক সাহেবকে যেভাবে করেছেন, যে ওনাকে ধইরা নিয়া
সেনাবাহিনী কলা পাতায় শোয়াইয়া পরে দেওয়া হইল যে উনি ইন্ডিয়া পালানোর সময় ওনাকে ধরা হয়েছে। কোনটা? একটু চিন্তা করেন তো। আর এইটা এমন সময় করা হলো যে আগামীকাল আমাদের খলিল যাবেন ইন্ডিয়া, সেখানে যাইলে হয়তো বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। হয়তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টা কেন করা হলো না, কেন সংসদে নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবেন। যার কারণে হয়তো ওনাকে গ্রেপ্তার করে ইন্ডিয়াকে বলা হচ্ছে যে দেখো, আমরা তোমাদের পছন্দের লোকগুলোকে ধরছি, সুতরাং এগুলো নিয়ে কথা বলিও না। কোনটা? কারণ শিরিন শারমিনকে ধরতে হবে এরকম তো কোনো চাপ এই মুহূর্ত পর্যন্ত ছিল না। ছিল যেই দিন উনি পদত্যাগপত্র দিয়েছেন বলে বলা হয়েছিল, তারপর থেকে তো কোনো মিছিল মিটিং দেখিনি বা কেউ বলতে শুনিনি যে এই মহিলাকে গ্রেপ্তার করেন। না, প্রধান বিচারপতি যিনি আছেন তাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? অ্যাটর্নি জেনারেল যিনি আছে ডিএচএস এ থাকেন, ওনাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে একের পর এক এইটা গ্রেপ্তার করা হবে। তার কারণ হচ্ছে দেখেন 3 দিন আগে বলা হইলো যে ইয়ে করবে কি, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো তোলা হবেই না, বরঞ্চ এটা আইন করে সংসদে নিবে। আমরা সবাই হই হই রই রই করে এটার পিছনে পড়ে গেলাম। তেল আর হাম চলে গেল গা ব্যাকডোরে। শত শত শিশু মারা যাচ্ছে, ব্যাকডোরে চলে গেল। এটা নিয়ে আলোচনা নেই। আজকে সারাদিন দেখেন শিরিন শারমিন চৌধুরীর অ্যারেস্ট হয়েছে, উনি কোথায় নেওয়া হয়েছে, কি আইনে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা। এটা চলবে ধরেন 2 দিন। এরপরে হয়তো আবার আরেকজন, তারপরে হয়তো আরেকজন, তারপরে হয়তো আরেকজন, এরপরে হয়তো রাষ্ট্রপতি। আপনি কোন দিকে যাবেন বা কোনটা বিশ্বাস করবেন? একটু একটু মিলান। যে মানে দেশের ভেতরের যে অরাজক পরিস্থিতি আছে এইটা নিয়ে যাতে আমি আপনি আলোচনা না করি, এইটার কথা যাতে না বলি, সাইকোলজিক্যালি আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যে এই দিকে যাও। কারণ এখন বিরোধিতাটা করবে, বিরোধিতা করার তো নাই। এখন এই সরকারের বর্তমানে যে সরকার আছে, অবৈধ যে সরকারটা আছে বা চুক্তিভিত্তিক সরকার যেটা আছে, এইটার বিরুদ্ধে কথা বলবে কারা? আওয়ামী লীগ আলারা, আওয়ামী লীগ সমর্থকরা, মানুষজন, নর্মাল লোকজন। সুতরাং একের পর এক যদি এইভাবে গ্রেপ্তার করা হয়, তখন তো আমরা আওয়ামী লীগ আলারা ওইটার পেছনে লাগে যায়, এই আমাদের অমুকরে গ্রেপ্তার করছে, এই চলো চলো আন্দোলন, চলো চলো লেখালেখি, চলো চলো পোস্টার বানাও। এই তো। তার মানে হচ্ছে যে ওরা যা আকাম করতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, সেটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছাবে না। আর যার কারণে আমাদের হয়তো ব্যস্ত রাখা হচ্ছে যে এগুলো, তাহলে আমরা তো জানি না সকলকে যে গ্রেপ্তার করা হবে এটা আমরা জানি, কাউকে ছেড়ে দিবে না। কারণ এখন যে সরকার চুক্তিভিত্তিক সরকার, এ কি আওয়ামী লীগের কোলে তুলে চুম্মা খাওয়ার জন্য বসছে, না আওয়ামী লীগের কচু কাটা করার জন্য বসছে? যে দলটা কচু কাটাই করবে আমাদেরকে, সেই দল যে এগুলো করবে এটা তো আমরা সবাই জানি। যারা জানেন না তারা আস্তে আস্তে জানেন, শিখেন, একটু দেখেন, বুঝেন। এটা হচ্ছে মূল কাহিনী। সুতরাং এই শিরিন শারমিনের পরে আরো কে কে, সেটা হচ্ছে যে এখন $1,000,000 কোশ্চেন। তো সেটাই যে আগে গ্রেপ্তার করে নাই, তার কারণ হচ্ছে যে যদি ওনাকে লাগে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে হলে তাহলে ওনারে বসায় দিতে হবে। এখন সব শেষ, এখন কোনো সমস্যা নাই, কালকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেও তাতেও বিএনপির কিছু আসে যায় না। ওরা তো এখন ক্ষমতায়, আরেকজন রাষ্ট্রপতি চুজ করবে উইদিন এ সেকেন্ড, উনি যাবেন ক্ষমতায়, এরপরে তো রাষ্ট্রপতি গ্রেপ্তার হবে। বাকি এই যে গত 18 মাসের যে আকাম হয়েছে, এই 18 মাসের আকামের যে দায় এই মুহূর্তে বিএনপির সরকার নিচ্ছে, সেইটার জন্য কাউরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। সেইটার জন্য বিএনপি সরকার সেদিকে চোখ নাই। কারণ ওগুলো তো সব ভাসুর, ওনাদের ভাসুরদের কথা তো মুখে তোলে না। সুতরাং অতীতের সরকারকে আনো, তাদের লোকজনকে একজন একজন করে গ্রেপ্তার করো, সেইটা নিয়েই আওয়ামী লীগ ব্যস্ত থাকুক। আর আমরা মানুষের ঠান্ডা রাখার চেষ্টা করি। কারণ যে দেশের মধ্যে এত সমস্যার ভেতরেও আপনার এই যে গ্রেপ্তার, এদের গ্রেপ্তার করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন? এদের গ্রেপ্তার করলেই কি দেশে সোনা ফলতে থাকবে, পেট্রোলের নদী পেয়ে যাব আমরা, নাকি ডিজেলের কূপ পাবো, কোনটা? নাকি বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান হয়ে যাবে, কোনটা হবে? কোনো কিছুই তো হবে না। নাকি এই যে 238 জন শিশু মারা গেল, আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ধরলে কি এরা সব বেঁচে উঠবে? নাকি আপনারা কয়দিন পরে বলবেন যে এই শিশু সবগুলোর আওয়ামী লীগ নেতারা যে গলা টিপা মারছে, কোনটা? নাকি বলবেন যে আওয়ামী লীগ নেতারা এখন পেট্রোল, ডিজেল, অকটেন পকেটে করে করে সব নিয়ে যাচ্ছে, কোনটা বলবেন? তো এগুলো হচ্ছে যে আমাদের দৃষ্টি যাতে অন্যদিকে সরে, পাবলিকের দৃষ্টি যাতে অন্যদিকে সরে যায়, এই সব গ্যাঞ্জাম নিয়ে যাতে কোনো কথা না হয়, সেই জন্য হচ্ছে যে এটার নাটক। আর এই নাটকের পুরোপুরি আছে সেনাবাহিনী। অনেকে বলেন সেনাবাহিনী কেন এখনো রাস্তা থেকে যায়নি? আরে বাবা, সেনাবাহিনী রাস্তা থেকে গেলে তো এইসব নাটক হবে না।
আর সেনাবাহিনী রাস্তা থেকে যাবে না, কারণ হচ্ছে যেই সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বিরোধী কর্মকর্তা কর্মচারী এখন সবচেয়ে বেশি সৈনিক, এবং তারা এত উল্লসিত যে তারা রাস্তা থেকে নামতে চাচ্ছে না। আর এই সেনাবাহিনী রাস্তায় থেকে তো ধান্দা শিখে গেছে না, এই ধান্দা যারা একবার শিখে গেছে তারা কি রাস্তা থেকে নামবে মনে করেন? নামবে না। সুতরাং চলিতেছে নাটক, চলতে থাকুক, আমরাও দেখতে থাকি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে, এবং এরপরে দিনভর যা ঘটেছে তা আপনারা জানেন। মানে ভিডিওর কারণে আমি কথাগুলো বলবো, তবে আমি আসলে মূল জায়গায় ফোকাস করতে চাই, সেটি হচ্ছে যে এই গ্রেপ্তারের পেছনে আসলে কি কারণ রয়েছে, কতটা ক্লু পাওয়া গেছে, সেটি নিয়ে আসলে কথা বলতে চাই। তো আপনারা জানেন যে তাকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি অফিসে নেওয়া হয়েছে, এরপর দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করা হয়েছে। পুলিশ 2 দিনের রিমান্ড আবেদন করেছিল, সেটি নামঞ্জুর করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানিয়েছে ঢাকা এবং রংপুরে জুলাইয়ের একাধিক হত্যা মামলা সহ অন্তত অর্ধ ডজন মামলায় আসামি হিসাবে নাম রয়েছে শিরীন শারমিন চৌধুরীর। এগুলো আপনারা হয়তো জেনেছেন, আমি প্রসঙ্গের কারণে কথাগুলো বলছি। এই যে এতগুলো মামলা করা হয়েছে, এর ভিতরে ঢাকার লালবাগ থানায় হওয়া একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে, পরের গুলোতেও পর্যায়ক্রমে তাকে আসামি করা হবে এমনটি জানা গেছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 27 দিনের মাথায় আমরা জেনেছি স্পিকার পদ থেকে পদত্যাগ করেছিলেন শিরীন শারমিন চৌধুরী। এটি আমাদেরকে অন্তর্বর্তী সরকারের তৎকালীন যে কর্মকর্তারা ছিলেন তারা জানিয়েছেন, গণমাধ্যমে আমরা এটি জেনেছি। কিন্তু জনমনে প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে ভোররাতে তাকে, মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারের আগে 1.5 বছর বা তার কিছু কম বেশি সময় কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী? তাকে তো কোথাও দেখা যায়নি। তবে তাকে নিয়ে নানান গুঞ্জন ছিল। কখনো শোনা গেছে ক্যান্টনমেন্টে আছেন, আবার অতি সম্প্রতি দেখা গেছে যে দেশের বাইরে কলকাতায় কোনো এক জায়গায় তিনি হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, যদিও এটি মনে হচ্ছে এআই এর কার্যক্রম। সোশ্যাল মিডিয়া তার এসব ছবি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। তাহলে প্রশ্নটি হচ্ছে যে যদি তিনি কলকাতায় যান, যদি তিনি সেনানিবাসে থাকেন, হঠাৎ করে মঙ্গলবার কিভাবে পুলিশ তাকে ধরলো? মানে কবে জানলো পুলিশ আসলে এই খবর, বা তিনি পুলিশের হাতে ধরা দিলেন বা ধরা পড়লেন? এই গ্রেপ্তারের পিছনে আসলে অন্য কোনো রাজনীতি আছে কিনা, দিনভর আজকে মানুষ এসবই আলোচনা করেছে। আমাদেরকে জানানো হয়েছিল যে 6 শতাধিক ব্যক্তিকে, 626 বা 662 এরকম ব্যক্তিকে, প্রভাবশালী ব্যক্তিকে মানবিক দায়বদ্ধতার কারণে এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল সেনা বাহিনীর তরফ থেকে। এটি জানানো হয়েছিল, আইএসপিআর জানিয়েছিল। কবে? 2024 সালের 18 আগস্ট। গত বছরের 22 মে আশ্রয় যারা নিয়েছেন, এই যে 18 আগস্ট যেটি জানালো, এটি আবার এর পরে মে 2025-এর 22 মেতে জানানো হলো ব্যক্তিদের নাম। সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নাম পাওয়া গেছে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নামও সেই তালিকায় ছিল। তাহলে বোঝা গেল যে ঢাকা সেনানিবাসে তিনি আছেন। এবং ওই যে পদত্যাগের কথা বললাম যে 2024 সালে তিনি পদত্যাগ করেছেন, 2 সেপ্টেম্বর, 27 দিন পরে শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র পাঠান, বলা হচ্ছে বা জানা যাচ্ছে তিনি তখন সেনানিবাসেই ছিলেন। এরপর থেকে আসলে তার কোনো খোঁজখবর আর পাওয়া যাচ্ছিল না। মাঝখানে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে একবার গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি, পরে এটিও স্থগিত হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এরপর তিনি কতদিন সেনানিবাসে ছিলেন, সেখান থেকে কবে তিনি বের হয়ে এসেছেন, এ বিষয়ে সেনাবাহিনী বা আইএসপিআর বা অন্য কোনো কর্তৃপক্ষীয় সূত্র কিছুই জানায়নি আমাদেরকে। তারপর তো বললাম প্রায় 1.5 বছর পর একেবারে মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের 18 মাসের বাকি সময়ে তাকে নিয়ে যে কোনো সংবাদ এলো না, তিনি গ্রেফতার হলেন না, মানে অপরাধী হলে তো গ্রেফতার হওয়ার কথা, তার বিরুদ্ধে যেহেতু এত মামলা রয়েছে, তো এই যে হলেন না, এর পিছনে কি কোনো সমঝোতা ছিল? শোনা যায়, সত্য মিথ্যা জানি না, তৎকালীন সরকারের মানে অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের প্রভাবশালী একটি অংশ নাকি তাকে শেল্টার দিয়েছেন। এমনকি এমনও শোনা যায় সেনাবাহিনীর তরফ থেকেও নাকি প্রচ্ছন্ন সমর্থন সহযোগিতা ছিল তার অনুকূলে। তারপরে তো প্রশ্ন করতেই হবে যে সেনা হেফাজত থেকে কবে তিনি বাসায় এসেছেন, যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যদি এটি কেউ জেনে থাকে তাহলে তখন কেন করলো না, আজকে কেন এই গ্রেফতার নাটকটি মঞ্চস্থ করা হলো? আসলে এসব কি পাবলিক খায়?
মানে অনেকেই বলছেন, দিনভর দুই একজন আমাকে বলেছেন যে আসলে স্ক্রিপ্টটা বেশ দুর্বল, এটা মানতেই হবে। ঢাকার আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর যে রিমান্ড শুনানি শেষে আজকে আবার আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। আওয়ামী পন্থী আইনজীবী, বিএনপি পন্থী আইনজীবী, এবং যেভাবে পুলিশ বেষ্টন করে তাকে নিয়ে গেছে, টেলিভিশনে হয়তো আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মানে এটি কোনো একটি সভ্য দেশের চেহারা হতে পারে, চিত্র হতে পারে, এবং আদালত প্রাঙ্গণে এরকম ঘটনা ঘটতে পারে? অতীতেও এমনটি ঘটেছে, আর কত এমনটি ঘটবে। ইউনূসের আমলে এমনটি হয়েছে, অনেকেই মেনে নিয়েছেন না পারতে, এখন কেন সেটি হবে? বিএনপির মতো একটি জনপ্রিয় দল এখন রাষ্ট্র ক্ষমতায়, তারা কেন এটিকে অ্যালাউ করছেন? এইরকম পুলিশ বেষ্টিত অবস্থায় নানান ধরনের হট্টগোলের শিকার তো তারাও হয়েছেন, তাদের অনেক শীর্ষ নেতারা হয়েছেন। যাই হোক, আপনারা এটাও জেনেছেন যে শিরীন শারমিনকে আদালতের হাজতখানা নিয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে এক পর্যায়ে তিনি সিঁড়িতে পড়ে যান। খুবই দুঃখজনক একটি বিষয়। রাষ্ট্রের অন্যতম একটি সাংবিধানিক পদের পদধারী একজন নারী, একজন বয়স্ক নারী, তাকে নিয়ে এই ধরনের মানে যথেচ্ছাচার, এই ধরনের হেনস্থা আসলে আমরা আর কত দেখব? এছাড়া আপনারা দেখেছেন আজকে তার যে ছবি বেরিয়েছে গণমাধ্যমে, তাতে দেখা গেছে বিধ্বস্ত চেহারা তার, চোখে মুখে শারীরিক এবং মানসিক নির্যাতনের ছাপটাও কিন্তু স্পষ্ট। অনেকে এটাকে গ্রেফতার নাটক বলছেন, একটু আগে আমিও বললাম। কেউ বলছেন এই গ্রেফতার নাটক সত্যকে ধামাচাপা দিতে পারবে না। আসলে আমি জানি না কি সেই সত্যটা, বা কেমন সেই সত্যটা। অন্তর্বর্তী সরকার যে বিষয়টা চেপে গেল, মানে তিনি কোথায় আছেন, কেমন আছেন, এটি চেপে গেল, বিএনপি সরকার কেন, কিসের ইঙ্গিতে হঠাৎ করে এমন সক্রিয় হলো? এর কারণ কি, পেছনের কারণ কি? আমরা তো দেখলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর প্রাককালে স্পিকার, ডেপুটি স্পিকার না থাকার সংকটটি আমরা দেখেছি। সাংবিধানিক সংকট নিয়ে কত কথা, কত আইনজ্ঞ, কত সংবিধান বিশেষজ্ঞ কথা বললেন। অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কেউ শিরীন শারমিনের বিষয়ে যদি জেনে থাকতেন, নিশ্চয়ই জানতেন। জানলে সেটা কেন জানায়নি বর্তমান সরকারকে? বিএনপির শীর্ষ কোনো নেতাকে কেন জানায়নি? সেনাবাহিনীর তরফ থেকেও বা এই বিষয়টি কেন চেপে যাওয়া হলো? কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয় না। বলবেন যে তিনি তো পদত্যাগ করেছেন, সেটা তো অন্য কাহিনী। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। আর ওই যে 27 দিনের মাথায় 2 সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেছেন, এর পেছনে আসলে কার চাপ ছিল সেটিও তো জানা দরকার। কিংবা আদৌ কোনো চাপ ছিল কিনা, তিনি নিজে থেকেই এটি করেছেন কিনা, করে থাকলে কেন করেছেন? দেশকে একটি সাংবিধানিক শূন্যতা সংকটের দিকে তিনিই বা কেন ঠেলে দিয়েছিলেন? আজকে সাবেক স্পিকারকে পলাতক দেখিয়ে, মানে আমরা দেখেছি যে এই কয়েকদিন আগে নতুন এমপিরা যখন হলেন, সাবেক স্পিকারকে শিরীন শারমিন চৌধুরীকে পলাতক এবং ডেপুটি স্পিকারকে কারাগারে আছেন এইসব কথা বলে নতুন এমপিদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এখন আবার ধানমন্ডির এক বাসা থেকেই তাকে আটক করা হলো। দেশের মানুষ আসলে এসব নাটকের পেছনের রহস্য বুঝতে পারে, হয়তো বলতে পারে না, তাদের যথাযথ প্ল্যাটফর্ম নেই বলে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ শোরগোল চলছে এই গ্রেফতার নিয়ে। এক পক্ষ অভিযোগ করছেন রাষ্ট্র একজন প্রভাবশালী নারীকে গুম করে রেখেছে প্রায় 2 বছর। ভয়াবহ অভিযোগ। অভিযোগটি যারাই করুক, এর ভিত্তি যাই হোক না কেন, এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তিকে, একজন নারীকে নিয়ে একটি রাষ্ট্রের অভ্যন্তরে ঘটে চলা ঘটনাবলী সত্যি কি সুশাসন এবং ন্যায় বিচারের প্রমাণ দেয়? শিরীন শারমিনের ব্যক্তি ইমেজ অনেকের কাছে প্রশংসনীয়। এই কারণেই আসলে অনেকেই বলছেন তার বিষয়টি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। দিনভর তার ছবি দিয়ে অসংখ্য মানুষ ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্য প্ল্যাটফর্মে তাদের হতাশার কথা জানিয়েছেন, ক্ষোভের কথা জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই বলেছেন যে মেধাবী, অত্যন্ত মেধাবী, নিপাট, ভদ্র, সজ্জন এই মানুষটির দুর্নীতির খবর কিংবা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের তেমন প্রমাণ নেই তাদের কাছে, বা তারা জানেন না। তারা বলছেন এজন্যই দেশের রাজনীতিতে স্বশিক্ষিত আর অর্ধশিক্ষিত লোকদের দৌরাত্ম্য বেশি। শিক্ষিত সজ্জন মানুষরা রাজনীতির আঙিনায় আসতে চান না। একদল এটাও বলেছেন যে একদল নব্য গজিয়ে ওঠা প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি কিছুদিন ধরেই তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়েছে। জামাত ইসলামের তরফ থেকেও তাকে নিয়ে বেশ শোরগোল তোলা হলো কিছুদিন আগে। এর সঙ্গে কি, এই গ্রেফতারের সঙ্গে কি জামাতকে খুশি করার সরকারের কোনো চেষ্টা আছে? এটিও অনেকে প্রশ্ন করছেন। এছাড়া আদালত প্রাঙ্গণে আজকে তার সঙ্গে যা হলো, তা তো আমাদের গণতান্ত্রিক রাজনীতির দেউলিয়াত্বকেই আসলে তুলে ধরছে।
অনেকে বলছেন এটা প্রতিহিংসার রাজনীতি। তারা বলছেন তারেক রহমান লন্ডন থেকে দেশে এসে প্রথম দিকে যেসব কথা বলেছেন এখনকার কাজকর্ম তার সঙ্গে বেমানান, সাংঘর্ষিক। বিএনপি কি এর জবাব দেবে? রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন আসলে গোটা বিষয়টি রহস্যময়, ধূম্রজালে ভরা। প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তৃতায় জাতীয় ঐক্যের কথা বলছেন, দেশকে এগিয়ে নিতে চাইছেন সবার সহযোগিতায়, অথচ রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী একজন 60 বর্ষীয় 60 ইয়ার্স একজন 60 বর্ষীয় নারীর সঙ্গে রাষ্ট্র যা করলো তা কেবল প্রশ্নেরই জন্ম দিচ্ছে। একটি সূত্র বলছে আমরা সাধারণত ডিপ স্টেটের কথা বলি রাজনীতিতে যখনই কোনো টালমাটাল পরিস্থিতি হয়। এটা বললে অনেকেই মনে করেন মার্কিন ডিপ স্টেট। আসলে এখানে আরো তো অনেক ডিপ স্টেট সক্রিয় আছে, এটি কেন আমরা ভাবি না? আজকের এই ঘটনার পেছনে কোন ডিপ স্টেটের হাত সক্রিয় তা কে বলবে? এটা কি ভারতের ডিপ স্টেট, পাকিস্তানের ডিপ স্টেট, নাকি অন্য কোনো শক্তি, না বাংলাদেশের অভ্যন্তরের কোনো অন্যরকম কোনো শক্তি? ডিপ স্টেটের কথা বাদ দিলেও প্রধানমন্ত্রীকে কেউ কি ভুল বার্তা দিচ্ছে এই প্রশ্নও কিন্তু দু একজন আজকে আমাকে করেছেন, এবং একজন বলেছেন যে প্রধানমন্ত্রীকে কি ভুল পরামর্শ দিচ্ছে কেউ বা ভুল পথ দেখাচ্ছে। তিনি বলছেন প্রধানমন্ত্রীর কথায় তো আশ্বস্ত হতে ইচ্ছা করে, কিন্তু এগুলো কি হচ্ছে? এইসব প্রশ্ন কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহলে উঠছে। শিরীন শারমিন চৌধুরীকে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেল হেফাজতে পাঠিয়েছে, এটি একটি স্বস্তির বিষয়। এখন সকলের প্রত্যাশা তার বিরুদ্ধে দায়ের করা মামলায় যেন তিনি সুষ্ঠু বিচার পান, তাহলে সকলে ভাববেন যে আইন বিচার সঠিক পথে চলছে। কারণ জনগণ এই সরকারের কাছে, তারেক রহমানের সরকারের কাছে ইউনূস সরকারের মতো আচরণ দেখতে চায় না। আমি আবার বলছি, জনগণ এই সরকারের কাছে, তারেক রহমান সরকারের কাছে ইউনূস গং সরকারের মতো আচরণ দেখতে চায় না। জনগণের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখনকার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে সংযত, মানবিক এবং ন্যায়ভিত্তিক, যেখানে প্রতিহিংসার বদলে শিষ্টাচারী হবে মূল নিয়ামক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার সূচনা করবেন তারেক রহমান তার নিজ হাতে। ইউনূস সরকার আওয়ামী লীগের উপর যা করেছে আমি সেই আলোচনায় যাচ্ছি না। বিএনপিও যদি সেই পথেই হাঁটে তাহলে এই প্রতিহিংসার শেষ কোথায় হবে? কারণ ক্ষমতা তো চিরস্থায়ী নয়। বিএনপি যখন ক্ষমতায় থাকবে না তখনও এমন দুঃখজনক চিত্র কি আমাদের দেখতে হবে? আদালত প্রাঙ্গণে যা হলো বা শিরীন শারমিনকে নিয়ে যা হলো, এরকম পরিস্থিতি আমরা আসলে দেখতে চাই না। এই যে অশুভ প্রলয় নাচন, এটা অচিরেই শেষ হোক, শুদ্ধতার পথে হাঁটুক বাংলাদেশের রাজনীতি। তবে একই সঙ্গে আমরা চাই প্রকৃত অপরাধী যদি কেউ হয়, প্রকৃত দুষ্কৃতিকারী যদি কেউ থাকে, তার বিচার হোক, এমন বিচার হোক যেন সেই বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। সুপ্রিয় দর্শক, এই ছিল মোটামুটি কথাগুলো। আরো অনেক কথা হয়তো বলা যেত, কিন্তু তথ্য প্রমাণের মানে যথাযথ প্রমাণ না থাকার কারণে সব কথা বলা যায় না। বাকিটা আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফিয়ে।